জেনারেল সুলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া হবেই বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ধন্যবাদ আল্লাহ, জঘন্য ট্রাম্প বিদায় নিচ্ছেন বলছেন রুহানি। আমাকে টাকা দিয়ে কেনার লোক এখনো জন্মায়নি বললেন ভারতের ওয়াইসি। উইঘুর মুসলিমদের দাস বানিয়েছে চীন। মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে সমালোচনার মুখে এবার নরেন্দ্র মোদী। বন্ধ হচ্ছে না সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। সৌদি ডিপোর্টেশন সেন্টারে নির্যাতনের শিকার শত শত অভিবাসী বলছে HRW। ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার খবর নাকচ এবার ইন্দোনেশিয়ার। এবং সর্বশেষ থাকছে কিডনি বিক্রি করতে পত্রিকায় বিজ্ঞাপন ঋণগ্রস্ত কাশ্মীরি যুবকের। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর কোডস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সুলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে। হত্যার নির্দেশদাতা ও এর সাথে জড়িতদের বিচার করা হবে। বুধবার শহীদ জেনারেল কাশেম সুলাইমানি ও আবু মাহদি আল মুহান্দিসের পরিবারের সদস্যরা সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেছেন। সর্বোচ্চ নেতার সাথে এই বৈঠকে কাশেম সুলাইমানির কয়েকজন সহযোদ্ধা এবং শাহাদাত বার্ষিক উদযাপন কমিটির সদস্যরা যোগ দিয়েছিলেন। শহীদ সুলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকীকে সামনে রেখে এই বৈঠকের আয়োজন করা হয়। সর্বোচ্চ নেতা আরও বলেন, কাশেম সুলাইমানি হচ্ছেন জাতীয় বীর। তিনি শুধুই ইরান নয়, গোটা মুসলিম উম্মার মহান বীর। খামেনি বলেন, শহীদ সুলাইমানি ছিলেন সাহসী, প্রতিরোধী, বিজ্ঞ, আত্মত্যাগী এবং মানবপ্রেমী। তার মাঝে ছিল আধ্যাত্মিকতা ও আল্লাহর প্রতি আনুগত্য। কিন্তু তিনি কখনোই অন্যকে দেখানোর জন্য বা প্রদর্শনের জন্য কিছুই করতেন না। তিনি বলেন, জীবিত ও শহীদ উভয় অবস্থায় সুলাইমানি সাম্রাজ্যবাদীদের জন্য পরাজয় ডেকে এনেছে। ইরাক ও ইরানে শহীদ সুলাইমানি ও শহীদ মুহান্দিসের শোকানুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি সাম্রাজ্যবাদীদের নরম যুদ্ধের জেনারেলদেরকে হতভম্ব করে দিয়েছে। সর্বোচ্চ নেতা বলেন, এটি ছিল আমেরিকার গালে চরম চপেটাঘাত। এরপর ইরাকে মার্কিন ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে আরেকটি চপেটাঘাত করেছে ইরান। এর চেয়েও বড় চপেটাঘাত হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে সাম্রাজ্যবাদীদের ফাঁকা অহংকার চুরমার করে দেয়া। এজন্য বিপ্লবী তরুণ সমাজ ও মুমিন প্রতিভাবানদের উদ্যোগ এবং সাহসিকতা প্রয়োজন। এই শক্ত চপেটাঘাতের আরেকটি অংশ হলো এই অঞ্চল থেকে আর মার্কিনীদের বিতাড়িত করা। এজন্য বিভিন্ন জাতির সাহসিকতা এবং প্রতিরোধমূলক নীতি প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্পের বিদায়ে উল্লসিত ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, আমরা বাইডেনের আগমনে উৎফুল্ল নই, কিন্তু ট্রাম্পের বিদায়ের ধ্বনি বেজে যাওয়ায় দারুণ খুশি। বুধবার মন্ত্রী পরিষদের বৈঠকে এভাবেই দ্ব্যর্থহীন ভাষায় ট্রাম্প সম্পর্কে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ধন্যবাদ আল্লাহ, যুক্তরাষ্ট্রের জঘন্যতম ব্যক্তি বিদায় নিচ্ছে। ওনার মেয়াদের শেষ কয়েকদিন চলছে। অনেকেই বলছেন বাইডেনের আগমনে আমরা অত্যধিক উল্লসিত, কিন্তু তা নয়। ট্রাম্প যাচ্ছেন, এ কারণে আমাদের এই আনন্দ। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকাকালীন ইরানের সাথে সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে ওয়াশিংটনের। গত 4 বছরের উত্তেজনাপূর্ণ সময় পেরিয়ে এবার নতুন শুরুর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেন ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন তিনি চান ইরানের সাথে কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটাতে। ক্ষমতায় আসার পর থেকেই তেহরানের প্রতি কঠোর মনোভাব দেখিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। 2018 সালে একতরফাভাবে তেহরানের সাথে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে দুদেশের। এবছরের জানুয়ারিতে মার্কিন বিমান হামলায় বাগদাদের বিমানবন্দরে ইরানের সেনাকর্তা জেনারেল কাশেম সুলাইমানি মারা যান। পরে ইরান ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালায়। এরপরই আমেরিকা এবং মার্কিনীদের ওপর আক্রমণ করলে ইরানের 52টি জায়গায় সামরিক হামলা চালানো হবে হুমকি দিতে থাকেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরান যাতে করোনা ভ্যাকসিন কিনতে না পারে সে ব্যাপারেও ট্রাম্প নাকি চক্রান্ত করেন। বুধবার হাসান রুহানি এমন অভিযোগ এনেছেন। পশ্চিমবঙ্গে নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। হিন্দু ও মুসলিম ভোট ব্যাংক ভাগাভাগি নিয়ে এবার তৃণমূল, বিজেপি এবং IMI এর মধ্যে বিতর্ক চরমে। মঙ্গলবার জলপাইগুড়িতে কর্মী সভায় বিজেপি ও মিমকে ভোট ব্যাংকের রাজনীতির জন্য তুলোধুনো করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন বিজেপি মিমের মধ্যে আঁতাত রয়েছে। আবার সেই অভিযোগের পাল্টা দিলেন মিম সুপ্রিমো
আসাদুদ্দিন ওয়াইসি। বললেন তাকে কেনার মতো মানুষ এখনও জন্মায়নি। এদিন হায়দ্রাবাদের এই সংসদ সদস্য সংবাদ সংস্থা এএনআইকে বলছেন, টাকা দিয়ে আসাদুদ্দিন ওয়াইসিকে কেনার মতো লোক জন্মায়নি। তার অভিযোগ ভিত্তিহীন এবং তিনি দিশাহারা হয়ে গিয়েছেন। তিনি নিজের ঘর বাঁচার আগে ওনার দলের একাধিক নেতা দল ছেড়ে বিজেপিতে যাচ্ছে, এমন ভিত্তিহীন কথা বলে তিনি বিহারের যে মানুষ আমাদের ভোট দিয়েছেন তাদের অপমান করেছেন। সম্প্রতি বিহার নির্বাচনে বাংলা সীমান্ত বরাবর একাধিক মুসলিম অধ্যুষিত আসনে প্রার্থী দেয় মিম। 5টি আসনে জয়লাভ করে তারা। এরপরই পশ্চিমবঙ্গ নির্বাচনে লড়ার কথা ঘোষণা করেছেন ওয়াইসি। এরপর জলপাইগুড়িতে বিজেপি এবং মিমের আঁতাত নিয়ে মমতার আক্রমণ সংখ্যালঘু ভোট ভাগাভাগি করার জন্য একটা দলকে ডেকে নিয়ে এসছে। এখানে ওরা কয়েকটা ভোট জোগাড় করছে। বিজেপি ওদের টাকা দেয়, দেখছেন তো বিহারে ওরা কি করছে, তাই বলছেন মমতা। চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের বলপূর্বক দাসে পরিণত করার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। মার্কিন গবেষণা সংস্থা সেন্টার ফর গ্লোবাল পলিসির সাম্প্রতিক এক রিপোর্টে উঠে এসেছে এমন ভয়ঙ্কর তথ্য। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি এই প্রতিবেদনের সঙ্গে যুক্ত ছিল। এতে বলা হয়, জোর করে উইঘুর মুসলিমদের দিয়ে তুলা চাষ করছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। তবে বেইজিংয়ের পক্ষ থেকে এই প্রতিবেদনের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে এই অভিযোগ সামনে আসার পর আঙুল উঠেছে বিশ্বের প্রথম সারির কয়েকটি জুতো এবং পোশাক প্রস্তুতকারক সংস্থার দিকেও। সেন্টার ফর গ্লোবাল পলিসির রিপোর্টে বলা হয়েছে, 2018 সালে 5,70,000 উইঘুর মুসলিমকে তুলা চাষে বাধ্য করা হয়েছিল। যে কায়দায় তাদের নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়েছিল তা আধুনিক শ্রমিক অধিকারের বিরোধী। কার্যত দাসের মতো ব্যবহার করা হয়েছিল তাদের সঙ্গে। জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের সঙ্গে চীন প্রশাসনের ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই সরব বহু অধিকার রক্ষা সংস্থা। এই ইস্যুতে জাতিসংঘের দফায় দফায় আন্তর্জাতিক সম্প্রদায়ের তোপের মুখে পড়ছে বেইজিং। সম্প্রতি জার্মানির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন এ প্রসঙ্গে চীনের সমালোচনা করেছিল। তবে দাসত্বের বিষয়টি এই প্রথম সামনে এলো। 16ই ডিসেম্বর বাংলাদেশ ও বাংলাদেশিদের জন্য এক গর্বের দিন, মহা উৎসবের দিন। 1971 সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের নিঃস্বার্থ আত্মত্যাগ আর দোর্দণ্ড প্রতাপে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। বাংলাদেশের এই বিজয়ে সহযোগিতা করেছিল প্রতিবেশী দেশ ভারত। পাকিস্তানের সঙ্গে যুদ্ধে তাদেরকেও অনেক সেনা প্রাণ হারিয়েছেন। কিন্তু তাই বলে এটিকে শুধু ভারতীয়দের লড়াই বা একমাত্র তাদের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে এমনটা বলার উপায় নেই। অথচ অনেক ভারতীয়র চোখে এখনও বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ মাত্র। এ নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে বাংলাদেশিদের মনে। বুধবার বাংলাদেশের বিজয় দিবসে সেই বিতর্ক আবার উস্কে দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইটে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়কে শুধু ভারতের বিজয় উল্লেখ করে তোপের মুখে পড়েছেন তিনি। 1971 সালের এই দিনে পাকিস্তানের হাত থেকে মুক্ত হয়ে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। এ উপলক্ষে 16ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপিত হয় বাংলাদেশ ভারত উভয় দেশেই। বাংলাদেশের মতো এদিনও ভারতেও শ্রদ্ধা জানানো হয় যুদ্ধে নিহত শহীদদের। বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বুধবার দিল্লির শর্মিম বিজয় মশালে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। পাশাপাশি এক টুইটে তিনি বলেছেন, বিজয় দিবসে আমরা সশস্ত্র বাহিনীর অবিচল সাহসকে স্মরণ করছি, যা 71 যুদ্ধে আমাদের জাতির জন্য একটি চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল। এই বিশেষ বিজয় দিবসে জাতীয় স্মৃতিস্তম্ভে স্বর্ণিম বিজয় মশাল জ্বালানোর সম্মান পেলাম। টুইটে একবারও বাংলাদেশ বা বাংলাদেশি বীর মুক্তিযোদ্ধাদের কথা উল্লেখ করেননি নরেন্দ্র মোদী। করোনার কারণে বন্ধ হচ্ছে না সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। প্রতি বছরের ন্যায় এবারও বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সৌদি বাদশাহ এবং হারমান শরীফাইনের খাদেম সালমান বিন আব্দুল আজিজ এ অনুমোদন দিয়েছেন। এতে পবিত্র কোরআন মুখস্থ, তেলাওয়াত এবং ব্যাখ্যার জন্য বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতা হবে রমজান মাসে। এর দায়িত্বে থাকবেন দেশটির ইসলাম বিষয় এবং দাওয়া এবং গাইডেন্স মন্ত্রী। আরব নিউজ জানিয়েছে, অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বিজয়ীদের মোট 32,34,000 রিয়াল পুরস্কার দেওয়া হবে। সৌদির ইসলামিক বিষয় দাওয়া গাইডেন্স মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ বলেন, সৌদি সরকার সর্বদা কোরআন মুখস্থ, কোরআন তেলাওয়াত, তাফসির এবং এর জ্ঞান প্রচারকে সর্বোচ্চ গুরুত্ব এবং অগ্রাধিকার দিয়ে থাকে। গত 20 বছর ধরে কোরআন প্রতিযোগিতা চলছে উল্লেখ করে তিনি বলেন, এর কারণে সৌদি নাগরিকদের অন্তরে কোরআনের প্রতি আরও ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। নির্যাতন বা মারধর করা হয়েছে এমন কয়েকজনকে উদ্ধৃত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সৌদি আরব কর্তৃপক্ষ রিয়াদে কয়েকশো অভিবাসীকে নোংরা পরিবেশে আটকে রেখেছে, যাদের বেশিরভাগই ইথিওপিয়ার।
ওই কেন্দ্রে আটক রাখা ব্যক্তিদের অধিকাংশ ইথিওপিয়ার হলেও আফ্রিকা এবং এশিয়ার অন্যান্য দেশের অভিবাসী রয়েছেন। বৈধ আবাসনের অনুমতি না থাকায় তাদেরকে আটক করা হয়েছে। তাদেরকে রাখা হয়েছে ফেরত পাঠানোর অপেক্ষায়। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, বন্দীরা বলছিল তাদেরকে অত্যন্ত জনাকীর্ণ কক্ষে আটকে রাখা হয়েছে এবং রাবারযুক্ত ধাতব রড দিয়ে রক্ষীরা তাদের নির্যাতন মারধর করেছে, যার ফলে অক্টোবর এবং নভেম্বরের মধ্যে কমপক্ষে 3টি হেফাজতের মৃত্যুর অভিযোগ উঠেছে। HRW জানায়, তারা গত মাসে আটক অবস্থায় 7 ইথিওপীয় এবং সদ্য ফেরত 2 ভারতীয়র সাথে কথা বলেছে। তারা সবাই বলছে অন্য আরও 350 জনের সাথে তাদেরকে ডিটেনশন সেন্টারের একটি ছোট্ট কক্ষে আটকে রাখা হয়েছিল। আটককৃতদের দুজন বলছেন তাদেরকে 1 বছরেরও বেশি সময় আটকে রাখা হয়েছিল। আটককৃতরা জানিয়েছে, কোভিড-19-এর বিস্তার রোধে সেখানে কোনো সুরক্ষা গ্রহণ করা হয়নি, বরং ভিতরে অনেকের করোনা ভাইরাস লক্ষণ দেখা গিয়েছিল। অভিবাসীরা জানায়, তাদের শোয়ার জন্য পর্যাপ্ত জায়গা নেই, তাই তাদের কিছু সংখ্যক দিনের বেলা ঘুমায়, অন্যরা রাতে ঘুমায়। সেখানে কোনো তোষকও সরবরাহ করা হয়নি। ইহুদিবাদী ইসরায়েলের সাথে ইন্দোনেশিয়া খুব শিগগিরই সম্পর্ক প্রতিষ্ঠা করবে বলে ইসরায়েলের গণমাধ্যম যে খবর দিয়েছে তা নাকচ করেছে জাকার্তা। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেউকো ফাইজেসিয়া মঙ্গলবার এক বিবৃতিতে বলছেন, ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করার কোনো সম্ভাবনা নেই এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কখনো ইসরায়েলের সাথে যোগাযোগ করেনি। ফিলিস্তিন ইস্যুতে ইন্দোনেশিয়ার যে পররাষ্ট্র নীতি রয়েছে তা মূলত দেশের সংবিধান অনুসরণ করেই পরিচালিত হচ্ছে। ইসরায়েলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট অজ্ঞাত একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে বলছে, ওমান এবং ইন্দোনেশিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে। এরপর ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেউকো ফাইজাসিয়া এসব কথা বলেছেন। জেরুজালেম পোস্টকে ওই সূত্র আরও বলছে, ইন্দোনেশিয়া এবং ওমান ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা অনেক দূর এগিয়ে নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগেই দেশ দুটি ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে। আগামী 20 জানুয়ারি ট্রাম্প বিদায় নেবেন। দীর্ঘদিন ধরে ইন্দোনেশিয়া ফিলিস্তিনের জনগণ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থক। দেশটি সবসময় ইসরায়েলের সাথে যে কোনো ধরনের সম্পর্ক প্রতিষ্ঠার কথা নাকচ করে আসছে। ঋণে জর্জরিত এক কাশ্মীরি যুবক নিজের কিডনি বিক্রি করতে চাইছেন। কিডনি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন পত্রিকার পাতায়। বিজ্ঞাপনে সাবজার আহমেদ খান নামে 28 বছরের ওই যুবক লিখেছেন, 90 লাখ রুপির ঋণের বোঝা আমার মাথায়। এ অবস্থায় বিষয়টি বেআইনি জেনেও নিরুপায় হয়ে কিডনি বেচার বিজ্ঞাপনটি দিতে হয়েছে। শ্রীনগর ভিত্তিক একটি কাশ্মীরি পত্রিকায় তিনি সোমবার কিডনি বিক্রির ওই বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে 24 ঘন্টার মধ্যে 5 জন তার সঙ্গে কিডনি কেনার জন্য যোগাযোগ করেন বলে খবরে বলা হয়েছে। এভাবে কিডনি বিক্রি করা ভারতে নিষিদ্ধ। এ ধরনের বিজ্ঞাপন প্রচারও আইনসম্মত নয়। কাশ্মীরের দক্ষিণাঞ্চলের জেলা অনন্তনাগের নুসু গ্রামের বাসিন্দা সাবজার আহমেদ খান নির্মাণ কাজের ঠিকাদার ছিলেন। গত বছরের 5 আগস্ট ভারতের সংবিধান থেকে 370 ধারা বাতিলের পর বিশেষ মর্যাদা রহিত করে কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর থেকে কর্মসংস্থান হারিয়ে সাবজারের মতো বহু যুবক মানবেতর জীবনযাপন করছে। একদিকে রাজনৈতিক অচল অবস্থা, অন্যদিকে লকডাউনের ফলে জীবনযাত্রা স্থবির হয়ে পড়ছে। এর ফলে তার 90 লাখ টাকা ঋণ হয়ে যায় সাবজারের। এ কারণে দিশেহারা হয়ে তিনি শেষ পর্যন্ত কিডনি বেচার সিদ্ধান্ত নেন বলে গণমাধ্যমকে জানান। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।